আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উচ্চারণ নিয়ে কথা বলবো। উচ্চারণ মূলত একটি বাচনিক প্রক্রিয়ার নাম। আমরা যে কথা বলি, এই কথা বলার ধরনটাই মূলত উচ্চারণ। উচ্চারণ স্থান, কাল, পাত্র ভেদে এটা বিভিন্ন রকম হতে পারে, হয়ে থাকে। ভাষা যেরকম গতিশীল এবং গতি এর জীবন, এর সমৃদ্ধির সূচক, জন্যই উচ্চারণও এই গতি বিবর্তনের থেকে আলাদা নয়। কিন্তু এই গতি বা বিবর্তন ভাষাকে যে বিকৃতির দিকে নিয়ে যায়, এই বিকৃতি থেকে ভাষাকে সুসংবদ্ধ এবং একটি সঠিক নিয়মের উপরে রাখতে গেলে কিছু সূত্র জানা দরকার উচ্চারণের ক্ষেত্রে, যাকে আমরা জনভাষিক রূপ বলি। এই জনভাষিক রূপটা কিছু কিছু সূত্র নির্ভর যে উচ্চারণ, সেই উচ্চারণের মধ্যেই নিহিত। আমরা যদি এই সূত্রগুলো জেনে নিই, তাহলে আমাদের উচ্চারণ এবং বাংলা ভাষার সঠিক যে প্রয়োগ বিধি, এটা আমরা বুঝতে পারবো। আমরা প্রয়োগ করে সঠিক ভাষার চর্চা করতে পারবো। উচ্চারণ নিয়ে কথা বলতে গেলে, উচ্চারণ জানবার জন্য আমাদের বাংলা ভাষায় যে ধ্বনিগুলো রয়েছে, দু রকমের ধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। দু রকমের ধ্বনির উচ্চারণ, সঠিক উচ্চারণ আমাদেরকে জানতে হবে। এবং এই উচ্চারণ করতে গেলে যে দু রকমের ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি, আমরা যেভাবে উচ্চারণ করি, স্বাভাবিক যে ধ্বনির উচ্চারণ, অনেক সময়ই প্রায়োগিক ক্ষেত্রে এই স্বাভাবিক উচ্চারণটা বলবৎ থাকে না, পরিবর্তিত হয়ে যায়। এবং এই পরিবর্তন যেখানে হয়, সেটাই নিয়মের কথা। আমরা ভাষাকে যদি বিশ্লেষণ করি, তাহলে ভাষা একটি ক্ষুদ্রতম একক শব্দ, এবং এই শব্দের যে রূপ, লৈখিক রূপ এবং মৌখিক রূপ, এই দুই রূপে আমরা লৈখিক রূপে যা পাই, শব্দের বানান হিসেবে তাকে চিহ্নিত করি। আর মৌখিক রূপে যা পাই, সেটাই আমাদের উচ্চারণ, এবং এটা বাগযন্ত্র নির্ভর একটি প্রক্রিয়া। আমরা এই উচ্চারণ নিয়ে কথা বলবো। আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় বাংলা শব্দের আবিধানিক বানান এবং এর জনভাষিক প্রমিত যে উচ্চারণ, সেই উচ্চারণ। একটি শব্দের শাব্দিক বানান এবং উচ্চারণের ধ্বনিগত বানান, দুইটা বানানের মধ্যে অনেক সময় মিল থাকে, অনেক সময় মিল থাকে না। এটা হয়ে থাকে যে কারণে, সে কারণগুলো আজকের আলোচনার বিষয়ের মধ্যে আসবে। তার আগে আমরা বাংলা ভাষায় যে ধ্বনিগুলো ব্যবহৃত হয়, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি, এই স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। স্বরধ্বনির ক্ষেত্রে প্রথমে আসে অধ্বনির কথা। অধ্বনি উচ্চারিত হয় অ, এর স্বাভাবিক উচ্চারণ অ, এর স্বাভাবিক উচ্চারণ অ। ধ্বনিটা আমরা লিখছি অ, এর স্বাভাবিক উচ্চারণও হয় অ। কিন্তু এই অ অনেক সময়ই অ এর ব্যতিক্রম উচ্চারণ হয়, ও এর মতো উচ্চারিত হয়। এই যে অ থেকে ও এর মতো উচ্চারণ, এইটাই আমাদেরকে জানতে হবে যে কোথায় কোথায় অ থাকে আর কোথায় কোথায় ওতে পরিণত হয়ে যায়। যেখানে অ থাকে, সেখানে আমাদের আলোচনার যে দিকটি, সে দিকটি অতটা মনোযোগ দিয়ে জানার দরকার নেই। জানার দরকার হলো যেখানে ও হয়ে যাচ্ছে, অ এর উচ্চারণ ও হয়ে যাচ্ছে, কোথায় কোথায় ও হচ্ছে আমরা দেখে নিই। প্রত্যেকটি ধ্বনি একটা শব্দের তিনটি জায়গায় প্রয়োগ হয়ে থাকে।
একটা শব্দের তিনটি জায়গায়। আবার এই শব্দ ভেদে এটা আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত যে শব্দগুলো সেগুলো এক অক্ষর বিশিষ্ট শব্দ আছে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, হয় একটি এক অক্ষর বিশিষ্ট শব্দ, একটি এক অক্ষর বিশিষ্ট শব্দ, এটাও একটি এক অক্ষর বিশিষ্ট শব্দ। আমরা যখন আঞ্চলিকভাবে বা চলিত রীতিতে কোনো কথা বলার সময় বা হাবাচক কথার জবাব দেওয়ার সময় আঞ্চলিকতার ক্ষেত্রে বলি হ, তখন এই শুধু হটাই একটা শব্দে রূপান্তরিত হয়। আবেগ অর্থে যদি আমরা বলি তাহলে এই অটা একটা শব্দে রূপান্তরিত হয়। এমনি করে আমাদের যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো কি এটা একটা এক অক্ষর বিশিষ্ট শব্দ। এটা একটা এক অক্ষর বিশিষ্ট শব্দ। এরকমের এক অক্ষর বিশিষ্ট শব্দ যেখানে আছে সেখানে প্রত্যেকটা ধ্বনির উচ্চারণ যেরকম সেরকমই, কিন্তু যখনই এই শব্দগুলো অনেকটাই হয় দুই অক্ষর বিশিষ্ট হয় বা দুইটা ধ্বনি নিয়ে হয়, তিনটা ধ্বনি নিয়ে হয়, এই দুই অক্ষর, তিন অক্ষর বা তার চেয়ে বেশি অক্ষর বিশিষ্ট যখন হয়, তখনই দেখা যাচ্ছে যে একটা ধ্বনি ওই শব্দের প্রথমে বসতে পারে, মাঝখানে বসতে পারে এবং শেষে বসতে পারে। তো প্রথমে যখন বসে তখন এক রকমের ভূমিকা পালন করে, মাঝখানে যখন বসে তখন এক রকমের ভূমিকা পালন করে, আবার শেষে যখন বসে তখন এক রকমের ভূমিকা পালন করে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন কদম। এই শব্দে তিনটি ধ্বনি আছে, তিনটি বর্ণ আছে, ক যোগ দ যোগ ম। একে যদি আমরা ধ্বনিগত দিক থেকে ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে এর মধ্যে আসে ক যোগ অ যোগ অ যোগ ম। তাহলে এখানে আমরা ধ্বনি পাচ্ছি ছয়টি ধ্বনি, তিনটি ব্যঞ্জন ধ্বনি আর তিনটি স্বরধ্বনি। এই ছয়টি ধ্বনি মিলে এখানে একটি শব্দ গঠিত হয়েছে, যেটা কদম শব্দ। কদম, এখানে প্রত্যেকটি এখানে অটা প্রথমে ব্যবহৃত হয়েছে, এই দয়ের সঙ্গে যে যুক্ত আছে সেটা মাঝখানে ব্যবহৃত হয়েছে এবং ময়ের সঙ্গে যে আছে সেটা শেষে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই শব্দে আমরা লক্ষ্য করছি যে ধ্বনিটা প্রথমে আছে, মাঝখানে আছে এবং শেষে আছে। এই প্রথমে, মাঝখানে, শেষে যে তিনটি এই তিনটি এর উচ্চারণ কি অভিন্ন হচ্ছে? আমরা কান সজাগ রাখলে কিন্তু আমরা এটা অভিন্ন পাচ্ছি না। আমরা লেখার সময় তিনটা এরকম করে লিখছি কদম, কিন্তু উচ্চারণ করার সময় কদম বলছি না, বলছি কদম। কদম, এই যে এখানে ক দ ম উচ্চারণ করার সময় করছি ক দম। এই যে মাঝখানের যে এই দটা যে দো হয়ে গেল, এটা কেন হলো? এবং প্রথমে যে কটা আছে সেই কটা কই থাকলো, আর শেষের যে মটা সেই ময়ের অটা এখানে লুপ্ত হয়ে গেল। এই যে উচ্চারণ, এই নিয়মটাই আমাদের জেনে নিতে হবে। এটা এমনি এমনি না, এরও একটা নিয়ম রয়েছে। সেই নিয়ম শিক্ষাটাই হলো আজকের ক্লাসের মূল উপাত্ত বিষয়, আমাদের শেখার বিষয়। আমরা আজকে যে ধ্বনিটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্বরধ্বনি অ। স্বরধ্বনি অ। এই অ শব্দের প্রথমে যখন বসে তখন কি আচরণ করে, তখন তার উচ্চারণটা কেমন হয়,
সবসময় কি অই হয়, না অ এর পরিবর্তিত উচ্চারণ আসে? আমি অ বলার সময় অ বলছি, কিন্তু যখন আমি এই অ এর সঙ্গে লিখছি তি, তখন অতি বলছি না, বলছি অতি। অতি বলছি না, বলছি অতি। কেন বলছি? বৈয়াকরণগণ যে নিয়ম বাতলে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী এটা এই জন্য হচ্ছে যে অ এর পরে যদি ইকার, হ্রস্ব ইকার অথবা দীর্ঘ ইকার যুক্ত কোনো ব্যঞ্জন থাকে, অথবা উকার, হ্রস্ব উকার বা দীর্ঘ উকার যুক্ত কোনো ব্যঞ্জন থাকে, তাহলে এই ইকার এবং উকার যুক্ত ব্যঞ্জনের পূর্ববর্তী অ পরিবর্তিত হয়ে ও এর মতো আচরণ করে, ও এর উচ্চারণ হয় ও। যে নিয়মে এখানে অটা ওতে পরিণত হয়ে এর উচ্চারণ হলো অতি না হয়ে অতি। এমনি বহু শব্দ আছে আমাদের, গতি, ক্ষতি, মতি, অভিনয়। কিন্তু আমরা যখন বলছি সবিনয়, তখন কিন্তু আর সবিনয় বলছি না। এটা কেন হচ্ছে? অভিনয়ের সঙ্গে এখানে অটা যুক্ত হয়েছে স এর সঙ্গে, তো ওখানে অভিনয় যদি হয়, এখানে প্রায় সমান উচ্চারণ হওয়ার কথা ছিল সবিনয়, সবিনয়। তো সবিনয় না হয়ে আমরা বলছি সবিনয়। কেন বলছি? এটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা হলো এই জন্য যে এই যে স, এই স মূলত একটা উপসর্গ যা আলাদা অর্থ প্রকাশ করে, যা বিনয় শব্দের সঙ্গে যুক্ত হয়েছে। এখানে স এর যে অর্থ, সেই অর্থটা বিলুপ্ত নয়। এটাই যদি আমরা লিখি যে সমীকরণ, তখন এই সটা পরিবর্তিত হয়ে হচ্ছে সমীকরণ। কিন্তু এখানে সবিনয় হচ্ছে না। এটা কেন হচ্ছে না? ওই যে বললাম যে স, অ এগুলো যদি কোনো আলাদা অর্থ প্রকাশ করে, তাহলে সেটা অ এর মতোই অবিকৃত উচ্চারিত হবে, অ এর অবিকৃত উচ্চারণ হবে। এই যে আমরা আলোচনা করছি অ শব্দের প্রথমে যদি অ থাকে এবং সেই অ এর পরে যদি অথবা কার যুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকে, তবে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। উদাহরণ দিচ্ছি আমি।
শহীদ। উচ্চারিত রূপ, উচ্চারণের বানান শহীদ। গরিব শব্দের বানান, উচ্চারণের বানান গরিব। শব্দের বানান অতিশয়। উচ্চারণের বানান অতিশয়। এই যে ওতে রূপান্তরিত হচ্ছে, এটা একটা নিয়ম, এটা একটা সূত্র যে এর পরে যদি ই অথবা উ যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেই ই এবং উ যুক্ত ব্যঞ্জনের পূর্ববর্তী ও এর মতো উচ্চারিত হয়, ও এর মতো উচ্চারিত হয়। এই এর পরে যদি জফলা যুক্ত, এই জফলা অন্তস্থ জফলা যুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকে তবে সেই এর উচ্চারণ ও এর মতো হয়। এর সঙ্গে এর পরে যদি জফলা যুক্ত ব্যঞ্জন ধ্বনি থাকে তাহলে সেই এর উচ্চারণ অর্থাৎ এই জফলা যুক্ত ব্যঞ্জনের পূর্ববর্তী এর উচ্চারণ ও এর মতো হয়। আমি উদাহরণ দিচ্ছি, যেমন জফলা। উচ্চারণের বানান অদ্য উচ্চারিত না হয়ে উচ্চারণ হচ্ছে অদ্য, অর্থাৎ এই পরিবর্তিত হয়ে ওতে রূপ লাভ করেছে, ও ধ্বনিতে রূপ লাভ করেছে। ক ক ক অর্থই ক এর সঙ্গে, ক ধ্বনির সঙ্গে একটি অযুক্ত আছে, ক ব্যঞ্জন ধ্বনির সঙ্গে একটি অযুক্ত আছে, মিলে ক হয়েছে ক থ জ ফলা। তাহলে এই ক এবং থ জ ফলা এটা শব্দের বানান। এর উচ্চারণের বানানটা আমরা দেখে নিই। কথ্য। বানান ক থ জ ফলা, উচ্চারণের বানান ক ওকার, থ হসন, থ ওকার, উচ্চারণ কথ্য। এরকম অনেক শব্দ আছে, সদ্য, গদ্য,
মধ্য ইত্যাদি। এছাড়াও এই জফলযুক্ত ব্যঞ্জন যদি যুক্ত ব্যঞ্জন হয় তাহলে কেমন হয়, আমরা এই বিষয়টা এখন দেখে নেই। যেমন সন্ধ্যা শব্দটি সন্ধ্যা বানান স দন্ত নয় ধ জ ফলা আকার, উচ্চারণ সন্ধ্যা। বানান অনুযায়ী উচ্চারণ হওয়ার কথা ছিল সন্ধ্যা, কিন্তু তা না হয়ে হচ্ছে সন্ধ্যা। এই যে এই জ ফলা এই যুক্ত ব্যঞ্জন হওয়ার কারণে এর সামনে এর পূর্বে যে অটি আছে সেই অয়ের রূপ পরিবর্তিত হয়ে ওতে পরিণতি লাভ করছে, বানান হয়ে যাচ্ছে, উচ্চারণের বানান হয়ে যাচ্ছে সন্ধ্যা সন্ধ্যা। রজনীগন্ধা, তার অর্ধেক অংশটুকু আমি নিলাম গন্ধা, উচ্চারণ হওয়ার কথা ছিল কিন্তু বানান অনুযায়ী তা না হয়ে উচ্চারণ হচ্ছে গন্ধা। এই যে গোতে রূপ লাভ করছে, এটা হলো জফলা পূর্ববর্তী অ এই সূত্র মতে। এই অ এর সঙ্গে যদি রফলা যুক্ত হয়, এই অ এর সঙ্গে যদি রফলা, রফলা যুক্ত হয় তাহলে এই অ এবং অযুক্ত যে ব্যঞ্জন সেই ব্যঞ্জনের উচ্চারণ অ এর মতো না হয়ে ও এর মতো হয়। অ রফলা, এখান থেকে ও এর মতো হয়। যেমন ক্রমশ, ক্রমশ শব্দের বানান এরকম, উচ্চারণের বানান ক্রমশ। ভ্রমণ শব্দের বানান ভ রফলা, ভ রফলা, রফলা থাকার কারণে ভয়ের উচ্চারণ ভো, ভ্রো, মন। এই যে ম, এটা ওকার, নয়ের উচ্চারণ সংক্ষিপ্ত ভ্রো মন। তো আমরা উদাহরণে দেখলাম যে অ এর সঙ্গে যদি রফলা যুক্ত হয় তাহলে সেই অ এর উচ্চারণটা অ এর মতো না হয়ে ও এর মতো হয়। উদাহরণ দেখলাম ক্রমশ, ভ্রমণ, দ্রবণ।
আমরা এই শব্দটি উচ্চারণের বানান দ্রবণ। এরকম আমরা একের পর এক যদি বানান শব্দ নিয়ে আসি তো তাহলে দেখা যাবে যে যদি এই রফলা যুক্ত হয় তাহলে এই অ এর উচ্চারণ হবে ও এর মতো। অ, এই অ এর পরবর্তীতে যদি কোনো ব্যঞ্জনের সঙ্গে রিকার যুক্ত হয়, এই রিকার যুক্ত হয় তাহলে পূর্ববর্তী যে অ সেই অ এর উচ্চারণ অ এর পরে রিকার যুক্ত কোনো ব্যঞ্জন যদি থাকে তাহলে সেই ব্যঞ্জনের পূর্ববর্তী অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন আমরা উদাহরণ দিতে পারি, যকৃত। যকৃত অথবা যকৃত, যকৃত হতে পারে, উচ্চারণের উপর নির্ভর করবে। যকৃত, বক্তৃতা, রিকারের কারণে এই বয়ের উচ্চারণ বো হয়ে যাচ্ছে। বক্তৃতা, বক্তৃতা, বোতে রূপান্তরিত হয়ে গেল উচ্চারণ ক্ষেত্রে এসে। মসৃণ, মসৃণ, মো, মো, মসৃণ। তো এরকম রিকারের পূর্ববর্তী অ ওতে রূপান্তরিত হয়। আমরা এই নিয়মটা জানলাম, নিয়মটা তোমরা শিখে নাও। অ এর পরে যদি রিকার যুক্ত কোনো ব্যঞ্জন থাকে তাহলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়, সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। অ, এই অ এর পর, এই অ এর পর যদি ক্ষীয় বর্ণ থাকে, তো এই ক্ষীয় বর্ণের পূর্ববর্তী যে অ সেই অ এর উচ্চারণটা ও এর মতো হয়। উদাহরণ যদি দিই আমি, উদাহরণ
যেমন অ ক্ষীয় বর্ণ থাকার কারণে এর পূর্ববর্তী ও তে পরিণত হচ্ছে এবং এর উচ্চারণটা হচ্ছে ও খো ও খো। পরিবর্তিত হয়ে ওকার কক্ষ। দক্ষ। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে অ এর পরে ক্ষীয় বর্ণ এবং ক্ষীয় বর্ণ থাকার কারণে এর অ উচ্চারিত এর এর অ এর উচ্চারণ অ এর মতো না হয়ে ও এর মতো হচ্ছে। অ এর পরে যদি জয়ু থাকে, জয়ু, তো এই অ এর উচ্চারণ, তাহলে এই অ এর উচ্চারণটা অ এর থেকে পরিবর্তিত হয়ে ও এর মতো হয়। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, যজ্ঞ নয়, যজ্ঞ নয়, যজ্ঞ, যজ্ঞ, যজ্ঞ। কিন্তু আমরা যখন বলবো অজ্ঞ, তাহলে এটা কি অজ্ঞ হবে? না, এটা অজ্ঞ হবে না, এটা অজ্ঞই হবে। কারণ এই অ এর উচ্চার, অ এর আলাদা একটা অর্থ নির্দেশ আছে। অজ্ঞ, অজ্ঞ, অজ্ঞ। আমরা আজকে যে নিয়মগুলো জানলাম, এই নিয়মগুলো আমরা বাড়িতে গিয়ে আরো একটু ভালো করে দেখে নেব এবং এ বিষয়ে আমরা প্রয়োজনীয় যে কথাগুলো যদি থাকে তাহলে পরবর্তী ক্লাসে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার সুযোগ থাকলে আমরা করব। আজকে আমরা অ নিয়ে যে কথাগুলো বললাম এ পর্যন্ত আজকে আমি আমার ক্লাসের সমাপ্তি টানছি। তোমরা বাড়িতে মনোযোগ দিয়ে এই নিয়মগুলো দেখে নেবে এবং এই নিয়মের সাথে যথেষ্ট উদাহরণগুলো দেখে নেবে, তাহলে আশা করি আমাদের উচ্চারণ বিষয়ে যে জটিলতা, সেই জটিলতা থাকবে না। আমরা সঠিকভাবে আমাদের ভাষার চর্চা করতে পারবো, উচ্চারণ করতে পারবো। আশা করি আমরা আমাদের এই ক্লাসটাকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদের পরবর্তী যে ক্লাস, সেই ক্লাসগুলোর জন্য প্রস্তুতি নেব এবং মানসিকতা অর্জন করব। এ বলে আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।